ओम नमामि भारतभगिनीं धन्यं गुरुपादम्बुजश्रितं निवेदयामि चात्मानं गतिस्तं परमेश्वर विवेकानन्द सुशिष्यं तदार्पितमनधियं तत्कार्यतक्तसर्वशं निवेदिता नमामि। प्रथमेই रामकृष्ण वेदांत मठের जैन सेक्रेटारी पूज्यपाद स्वामी आत्मबोधानंद जी महाराज के आमार आत्मिक प्रणाम प्रणाम समस्त पूजनीय श्रद्धेय महाराजদের ब्रह्मचारी भाईদের এবং उपस्थित भक्तमंडलीकेও आमार आंतरिक प्रীতি शुभेच्छा এবং अग्रिम बंग नववर्ष उपलक्षे आपनादेर सकलके मायेर शुभ आशीर्वाद जेन आपनादेर सकलेर ओपर बर्षित हय मायेर काछे सेई प्रार्थना करी एबं करोनार थेके जेन एकटु मुक्ति पाई एई मुहूर्ते एटाई आमादेर सबथेके बड़ प्रार्थना आर कि। अच्छा, आजके आमरा एकटु स्वामीजीर जे कत रूपे प्रकाशित हয়েছেন আমরা তো সেগুলো দেখে এসেছি, বিভিন্নভাবে অনেক আলাপ আলোচনার মধ্যে দিয়ে শুনে আসছি। বিশেষ করে নিবেদিতার পত্রে, নিবেদিতার চিঠির মধ্যে দিয়ে স্বামীজির আরেকটি রূপ প্রকাশ পায়, যে রূপগুলো সচরাচর যেগুলো আমরা শুনে থাকি তার সাথে তো কিছুটা মিল আছে নিশ্চয়ই, কিন্তু আরেকটু গভীরে যদি চিঠিপত্রগুলো পড়া যায় তাহলে কিন্তু আরও অনেকটা অন্তহীন এক বিশাল ব্যাপক পরিচয় স্বামীজির আমরা পেতে পারি। এরকম একটি ঘটনা আমি বলতে চাইছি। 1898 উত্তর ভারত পরিভ্রমণ শেষে আমরা দেখেছি স্বামীজি গিয়েছিলেন উত্তর ভারতে। নিবেদিতা ছিলেন, ম্যাকলাউড ছিলেন, অলি বুল ছিলেন, সেন্ট সারা আর কি সারা বুল ছিলেন, মিসেস অলি বুল বলা হতো তাকে। স্বামীজির তিনি ধীরা মাতা, স্টেডি মাদার বলতেন। এনাদেরকে নিয়ে স্বামীজি কিন্তু উত্তর ভারত পরিভ্রমণ করেছিলেন এবং সেই পরিভ্রমণ শেষে তারা যখন কলকাতাতে এলেন তারা অতিথি হয়েছিলেন আমেরিকান কনসাল অর্থাৎ আমেরিকান দূত প্রতিনিধি, রাজপ্রতিনিধি যিনি, তারই আবাসে তার ভবনে ম্যাকলাউডরা আতিথ্য গ্রহণ করেছিলেন এবং সেই সময় কনসাল পত্নীর মাধ্যমে ব্রাহ্ম সমাজের সাথে, আমরা তখনকার দিনের শিক্ষিত সমাজ বলতে মূলত ব্রাহ্ম সমাজের একটি গভীর আধিপত্য, একটা তার স্বীকৃতি দেখতে পাই। তো সেই ব্রাহ্ম সমাজের সাথে একটি যোগসূত্র স্থাপিত হলো এবং ম্যাকলাউড নিবেদিতা ছিলেন প্রাণের বান্ধবী ইয়ুম। আমি ম্যাকলাউডের কথাও আজকে একটু বলবো। কেন ম্যাকলাউডকে নিবেদিতা অকপটে এমন সব কথা লিখে গেছেন, যে কথা আমরা যদি এমনিতেও নিজের খুব প্রাণের মানুষকেও লিখতে যাই, চিন্তা করব সে কিভাবে নেবে, সে আবার এটাকে অন্যভাবে প্রকাশ করবে না তো। কিন্তু নিবেদিতা একেবারে খোলা পত্রের মতো ছিলেন ম্যাকলাউডের কাছে, কারণ ম্যাকলাউডের মধ্যে সকলেই স্বামীজির শক্তিকেই দেখেছিলেন। সেই জন্যেই এত অকপট হতে পেরেছিলেন তারা ম্যাকলাউডের কাছে। তা সেই ম্যাকলাউড তখন করলেন কি, ব্রাহ্ম সমাজের সঙ্গে নিবেদিতার একটা সবার মধ্যে দিয়ে পরিচিতি তৈরি করলেন। কারণ এই ব্রাহ্ম সমাজের সাথে যদি যোগসূত্র তৈরি করতে হয়, একটা বলিষ্ঠ বন্ধন তৈরি করতে হয়, সেই দিক থেকে দেখতে গেলে নিবেদিতা একটি উত্তম মাধ্যম বলা যায়। পরিচিত হলেন ডক্টর জগদীশচন্দ্র বসুর পরিবারের সঙ্গে। লাবণ্যপ্রভা বসু জগদীশচন্দ্র বসুর ভগিনী ছিলেন, বোন ছিলেন। পরিচিত হলেন রবীন্দ্রনাথ ঠাকুরের মেজদা, সত্যেন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতু, মানে সত্যেন্দ্রনাথ ঠাকুরের সন্তান কন্যা ইন্দিরা দেবীর সঙ্গে। পরিচিত হলেন তার পুত্র সত্যেন্দ্রনাথ ঠাকুরেরই পুত্র সুরেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে। আর পরিচিত হলেন মহর্ষি
দেবেন্দ্রনাথ ঠাকুরের 9 কন্যা স্বর্ণকুমারী দেবী এবং জানকীনাথ ঘোষালের কন্যা সরলা ঘোষালের সঙ্গে সরলা দেবী। কেন সরলা দেবীর কথা বললাম একটু পরেই বুঝবেন। সরলা দেবীর একটা বিশাল ভূমিকা আছে। এই ব্রাহ্ম সমাজের পক্ষ থেকে তিনি প্রতিনিধিত্ব করছেন, আর স্বামীজিও তার প্রতি গভীর একটা আস্থা ধীরে ধীরে তৈরি করছেন। তো সে কথা আমি পরে আসব। তো সরলা দেবীর সাথে নিবেদিতার বেশ সুন্দর একটি বন্ধুত্ব তৈরি হলো। এরপরে আমরা দেখতে পাচ্ছি নিবেদিতার 13ই নভেম্বর 1898 কি তৈরি হয়েছিল বলুন তো? একটি স্কুল খুললেন, বিদ্যালয় তৈরি করলেন তিনি। মায়ের আশীর্বাদ নিয়ে স্কুলটা শুরু হয়ে গেল। এরই পাশাপাশি বৃহস্পতিবার করে, প্রত্যেক বৃহস্পতিবার তিনি ব্রাহ্ম সমাজে গিয়ে ফ্রি এডুকেশন, শিক্ষার উপর, মুক্ত শিক্ষার উপর বক্তব্য রাখতে শুরু করলেন। একই সঙ্গে বেলুড় মঠের যারা নবদীক্ষিত তাদের ট্রেনিং দিতে, প্রশিক্ষণ দিতেও তিনি শুরু করে দিলেন। আর সেই ফ্রি এডুকেশনের সাথে যুক্ত হলেন তারা যারা স্ত্রী শিক্ষার প্রচারে, বিশেষ করে ব্রাহ্ম সমাজে খুব অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। যেমন কেশবচন্দ্র সেনের 2 কন্যা সুনীতি দেবী আর সুচারু দেবী। তার সাথে এলেন জগদীশচন্দ্র বসুর ভগিনী লাবণ্যপ্রভা বসু। তার সাথে এলেন সরলা দেবী। অদ্ভুত একটা যোগসূত্র তৈরি হচ্ছে তাদের মধ্যে। এরপর 5th মার্চ 1899, 1899 5ই মার্চ রবিবার রাতে নিবেদিতা একটি চিঠি লিখছেন ম্যাকলাউডকে। এই চিঠির মধ্যে আমরা স্বামীজির আর একটা দিকের আজকে আমরা পরিচয় পাব, যে দিকের পরিচয় আমরা কিছুটা জানি। স্বামীজি খুব ভোজনপ্রিয় ছিলেন, খেতে খুব ভালোবাসতেন, খাওয়াতেও ভালোবাসতেন এবং রন্ধনেও বেশ পটু ছিলেন, এটা আমরা জানি। আরও বিশদে এই চিঠির থেকে জানব। কিন্তু তার আগে একটা কথা উনি ওখানে লিখছেন, অনেক কথার মধ্যে স্বামী ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল স্বামীজি হি সেইড, one day Margaret, Sorola will be a great help to you and she will do a many great things. She is a jewel of girl. I am beginning to love her. স্বামীজি লিখছেন, বলেছেন নিবেদিতাকে, এবং নিবেদিতা অকপটে সেই কথাগুলো ম্যাকলাউডকে লিখছেন যে সরলা দেবী মেয়েদের মধ্যে একটি রত্ন, অলরেডি একটা নোবেল রত্ন, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, অবশেষে মাদার ইন্ডিয়া, সেই 7 সমুদ্র পার থেকে স্বামীজি সেই রত্ন তুলে এনেছেন আমাদের জন্য। সেই রত্নের নাম কি? নিবেদিতা। সেই একটি দুর্লভ রত্ন থাকা সত্ত্বেও নিবেদিতা অকপটে লিখছেন ম্যাকলাউডকে আরেকটি রত্নের কথা। স্বামীজি তাকে বলেছেন, কণামাত্র ঈর্ষা নেই, মনের মধ্যে এতটুকু কিছু নেই যে স্বামীজি ওকে বেশি ভালোবাসছেন। আমাদের মনের মধ্যে কি হবে এগুলোতে? কোথাও না কোথাও একটা সূক্ষ্ম একটা আবেগ, একটা অনুভূতি প্রকাশ পাবে যে স্বামীজির কাছে কি তাহলে আমি কি যোগ্যা হয়ে প্রস্তুত হয়ে উঠতে পারছি না, নিজেকে সেইভাবে মেলে ধরতে পারছি না। কিন্তু তার মধ্যে কিছু নেই। তিনি বেশ আনন্দের সাথে লিখলেন, শি ইজ এ জুয়েল অফ গার্ল অ্যান্ড স্বামী বিগিনিং টু লাভ হার। স্বামীজিও তাকে খুব ভালোবাসতে শুরু করেছেন। কি আনন্দের কথা বলো। তারপরে সেই চিঠিতেই তিনি স্বামীজির একটা বিশেষ দিকের আমরা পরিচয় পাচ্ছি। বলছেন, ফর সানডে, অর্থাৎ ঘটনাটা রবিবারের তিনি বলছেন, ইট ওয়াজ এ হিউজ সাকসেস। আই উইশ ইউ হ্যাড সিন দ্যাট লাঞ্চ কুকড বাই
our blessed master himself. And we sat in the veranda of our mott. Sorola sat where she could see the Dakhineshwar. স্বামীজি নিজের হাতে বিবিধ রান্না তৈরি করেছেন সরলা দেবীকে খাওয়াবেন বলে, নিমন্ত্রণ করেছেন। বলছেন ইটস এ জিওগ্রাফিক্যাল ফিস্ট বলছেন নিবেদিতা এটাকে। ইটস এ হিউজ সাকসেস, একটা প্রভূত সাফল্য বলা যায়, যে একটা ভৌগোলিক মধ্যাহ্ন ভোজন হয়েছে। কেন ভৌগোলিক মধ্যাহ্ন ভোজন সেটাও পরে ব্যাখ্যা করছি। সেখানে কে বসেছেন? সরলা দেবী। আমরা উপরে মঠের ওপরের বারান্দায় বসেছি, সরলা দেবী বসেছেন ঠিক যেখান থেকে দক্ষিণেশ্বর তিনি ভালো মতো দেখতে পারবেন। এরা তো ব্রাহ্ম মানেই নিরাকার। তাদের সাথে পৌত্তলিকতার খুব একটা পরিচয় নেই, এবং এক অর্থে তারা খুব যে পছন্দ করেন সেটাও নয়। কিন্তু সরলা দেবীর মধ্যে কোথাও একটা আধ্যাত্মিক জ্ঞানের পিপাসা তাকে গতানুগতিক ব্রাহ্ম ধর্মের পথ থেকে কিছুটা হলেও সরিয়ে নিয়ে যাচ্ছিল। তিনি সেখানটায় বসলেন যেখান থেকে দক্ষিণেশ্বরকে ভালো মতো দেখতে পারবে। তারপরে বলছেন যে ভৌগোলিক আহারটি হয়েছে, তার একটু মেনুটাও তোমাকে বলা উচিত, তাহলে তুমি বুঝবে কী করে কী কী আহারাদি হয়েছে। প্রথমেই বলছেন ইয়াংকি ফিশ চাউদার। ইয়াংকি বলা হয় যারা মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ, আমেরিকার বাসিন্দাদের। অর্থাৎ আমেরিকান পদ্ধতিতে স্বামীজি একটি মাছের ফিশ স্যুপ রান্না করেছিলেন, তাকে ফিশ চাউদার বলা হয়। ইউটিউব খুলে অনেক এইসব রেসিপিগুলো দেখতে পারবেন। তখনকার দিনে স্বামীজি এই রান্নাটা করছেন 1899 সাল। মানে আজকের দিনে আমরা যেখানে বড় বড় হোটেল রেস্তোরাঁয় গিয়ে বিভিন্ন বিদেশি আহার সব অর্ডার দিয়ে থাকি, তারা লজ্জিত বোধ করবে তাহলে কোন যুগে কোন পর্যায়ের আধুনিক তিনি ছিলেন। তার জন্যই তাকে বলা হয়েছে, তিনি যুব দিবসের তাকে প্রতিনিধিত্ব করা হয়েছে। স্বামীজির জন্মদিনটাকে ন্যাশনাল ইয়ুথ ডে বলা হয়। এতটাই তিনি চিরন্তন তরুণ ছিলেন আর কি, সমস্ত দিক থেকে এগিয়েছিলেন। তাহলে ইয়াংকি ফিশ চাউদার। নরওয়ের রান্নাও হয়েছে, বলছে নরওয়েজিয়ান ফিশ বল, একটা মাছের বল রান্না করা হয়েছে, সেটা ঠিক নরওয়েতে যেভাবে করা হয়। সেখানেও থামলেন না, এরপরে এলো ইংলিশ বোর্ডিং হাউস হাঁস। এবার বোর্ডিং হাউস এইটা একটা বিখ্যাত গাল করা নাম, আমিও তো জীবনে এত জায়গায় গেছি, নামও কোনো দিন শুনেছি বলে মনে পড়ে না। তা সেই বোর্ডিং হাউস হাঁস খাবারটা কি? এটাও মাংসকে কুচিয়ে কুচিয়ে আলু টালু দিয়ে ক্রিম টিম দিয়ে একটা রেসিপি বানানো হয়, মানে মাংসের একটা প্রিপারেশন। তারপরে হলো বেশ মাংসের কিমা পাই, কিমা দিয়ে যেরকম পাইটাই তৈরি করে। আর সব থেকে বড় যেটা হলো লা কাশ্মীর, নাম শুনলেই জিভে জল, যে কি একটা জিনিস। বলছে বড় বড় বাদাম আর কিশমিশে ঠাসা সেই মাংস, লা কাশ্মীর। আর অবশেষে ছিল বাঙালির চিরন্তন প্রিয় মিষ্টির নাম বলুন তোমার, একদম উনি লিখছেন রসচে গল্লি, উচ্চারণ করতে পারতেন না তো, রসচে গল্লি লিখছেন, মানে রসগোল্লা আর ফল। বলছে ওয়াজন্ট ইট ফান, কি মজাই না ছিল। মানে এই যে বিভিন্ন প্রদেশের, বিভিন্ন প্রদেশ বললে ভুল হবে, বিদেশের বিবিধ দেশের রান্না স্বামীজি করছেন। কাদের জন্য করছেন? ব্রাহ্ম সমাজের। ঠাকুরবাড়ির তিনি রক্ত বলা যায়, কারণ মহর্ষি দেবেন্দ্রনাথের কন্যা ছিলেন স্বর্ণকুমারী দেবী। সরলা দেবীর একটা বিশাল পরিচয় বহন করছেন। তিনি জোড়াসাঁকোর পরিবার থেকে এসছেন, আমন্ত্রিত হয়েছেন তারা, তাদের ভোজন করানো হচ্ছে। সরলা দেবীর নিজের কথা এবার আসা যাক। তিনি তার জীবনের ঝরা পাতা, একটা বিখ্যাত আত্মজীবনী গ্রন্থ আছে, সেইখানে লিখছেন এই দিনের যে নেমন্তন্ন আহারটা হয়েছিল মধ্যাহ্ন ভোজন, তার সম্পর্কে, যে আমেরিকা, কাশ্মীর, ফ্রান্স, নরওয়ে
কোনো দেশই বাদ ছিল না সেই আহার্যের পরিচয়ের সাথে যেখানে স্বামীজির পরিচয় ছিল না। এমন কোনো আহার্য ছিল না যার সাথে স্বামীজির পরিচয় নেই। এবং শুধু তাই নয়, তার শিষ্যরা কি শশব ব্যস্ত, কিভাবে আমাকে খাতির করবেন, কোথায় বসাবেন, কিভাবে সেবা করবেন, কিভাবে খাওয়াবেন। শুধু তাই নয়, তারপর যখন তাদের একজন চিলিমচি এবং গারুটা নিয়ে এসে আমার হাত ধোয়াতে এলেন, আমি বিদ্রোহিণী হয়ে পড়লুম। এতদূর তাদের অবনত হতে দিতে পারিনি, কারণ আমার মধ্যে যে দেবীকে তারা দেখেছেন সে কে? আমি তো এক সামান্য মানবী তনয়া, সে দেবী তাদের কল্পনারই সৃষ্টি। স্বামীজি সরলা দেবীর মধ্যে অন্তহীন এক প্রতিভাকে প্রত্যক্ষ করেছিলেন। খুব প্রতিভাশালী ছিলেন। মাত্র 24 বছর বয়সে স্বামীজির সাথে তার পরিচয় ঘটে। 1890 সনে তিনি বিএ পরীক্ষায় ইংরেজিতে অনার্স নিয়ে 2nd ক্লাসে পাশ করছেন। মানে এখন ডিলিট, অনলাইনের আমি পরীক্ষাগুলোর কথা বলছি না, তখনকার দিনে 2nd ক্লাস নিয়ে উনি বিএতে ইংলিশে অনার্স পাশ করছেন এবং ভারতী পত্রিকার তিনি সম্পাদিকা। সুতরাং তার যথেষ্ট ব্যক্তিত্ব। এবং 1910 সালে এলাহাবাদে ভারত শ্রী মহামণ্ডল, এটি সর্বপ্রথম নারী সংগঠন যেখানে এককভাবে শুধু নারীদের দ্বারা পরিচালিত হয়েছে, যার প্রতিষ্ঠাত্রী ছিলেন সরলা দেবী চৌধুরানী। সুতরাং স্বামীজি স্পেকুলেশন, তিনি তো ঐশী শক্তির অধিকারী, দেখা মাত্রই বুঝবেন তার মধ্যে কার মধ্যে কী প্রতিভা আছে। স্বামীজির কথা তো ব্যর্থ যেতে পারে না, দ্যাট শি উইল ডু গ্রেট মেনি থিংস, যে সে ভবিষ্যতে অনেক বড় কাজ করবে। কিন্তু স্বামীজি চেয়েছিলেন সরলা দেবী তার বাণী বাহিনী হোক, তার কাজে তাকে সহায়তা করুক। কিন্তু তিনি কবির প্রিয় ভাগিনী, রবীন্দ্রনাথের ভাগ্নী, একটা বিশাল পরিচয়, মামা রবীন্দ্রনাথের বিশাল প্রভাব তার ওপর। কোথাও না কোথাও সেই প্রভাবকে বোধহয় কাটিয়ে ওঠা সম্ভব হলো না। লিখছেন, হি ওয়েন্ট অ্যাওয়ে উইথ সিস্টার নিবেদিতা অ্যান্ড শি ওয়াজ দ্য বিয়ারার অফ হিজ মেসেজ। আমি নই, নিবেদিতাই হলেন তার বাণী বাহিনী। স্বামীজি চেয়েছিলেন, কিন্তু পারা হলো না। স্বামীজি নিবেদিতাকে নিয়েই বেরিয়ে গেলেন। যাই হোক, একটা পর্ব গেল। এবার নিবেদিতার পর্বে ফিরে আসি আবার। আমরা দেখছি যে যখন এই বিদেশিনী দুই মহিলা মিস ম্যাকলাউড এবং সারা বুল কলকাতা প্রস্থান করছেন, অর্থাৎ তারা তাদের দেশে ফিরে যাবেন, সেই সময়কালটাতেই মানে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির প্রাণ হয়ে উঠলেন একজন মান্য অতিথি, বলা যায় ভগিনী নিবেদিতা। বিশিষ্ট অতিথি হয়ে উঠলেন। বিশেষ করে কবিগুরুর সঙ্গে, রবীন্দ্রনাথের সাথে তার হৃদয়ের এক অদ্ভুত যোগসূত্র স্থাপিত হলো। এক্ষেত্রে তো কোনো সন্দেহ নেই, রবীন্দ্রনাথের ভেতরেও ঋষি সত্তা, ঐশ্বরিক প্রতিভা তার সৃষ্টির কাছে জগৎ মাথা নোয়ায়। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। সুতরাং তার মানে সীমার মাঝে অসীম, তুমি বাজাও আপন সুর, তোমার মধ্যে আমার প্রকাশ, তাই এত সুমধুর। এইভাবে যে অনন্তকে, অন্তহীনকে সীমার মধ্যে আনতে পারে, সে তো একমাত্রই রবীন্দ্রনাথ। তার সাথে অসীমের দেবী, অনন্তের তপস্বিনী, পূজারিণী, মহাশ্বেতা নিবেদিতার চেয়ে এক সুন্দর সম্পর্ক স্থাপন হবে, আশ্চর্যের কিছু নয়। তো ঘটনাটা হচ্ছে, ঠাকুর বাড়িতে নিবেদিতা প্রায় যান। জটিল দর্শন শাস্ত্রের ওপর আলোচনা হয়, মন দিয়ে খুব গভীরভাবে সেই আলোচনা চলে। আর রবীন্দ্রনাথের গান, কাব্য, সঙ্গীতের আলোকে মন ভরে ওঠে নিবেদিতার। কোথায় যেন একটা অপার মুক্তির আনন্দ, একদিকে সঙ্গীতের আলোক আর একদিকে আনন্দের সমীরণ।
যেন তার গৃহটা প্রাসাদের মতো গম গম করে ওঠে। যখন নিবেদিতার কাছে আবার বাগবাজারের ওই নিঃসজ্জ বৈঠকখানায় আসেন, কারণ নিবেদিতার তো খুব সাদামাটা একটা বসপাড়ার বাড়ি, আর রবীন্দ্রনাথের বাড়ি ওই 1899 চিঠিপত্রগুলো আমি অলরেডি মহারাজকে সমস্ত অনুবাদ করে পাঠিয়েছি। খুব শীঘ্রই হয়তো এগুলো প্রকাশ পাবে। যখন আপনারা সিরিজ পড়বেন পুঙ্খানুপুঙ্খ বিবরণ পাবেন। বলছেন নিবেদিতা খুব সুন্দরভাবে, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি ইজ নাথিং বাট আ ভেরি বিউটিফুল রয়্যাল নেস্ট অফ ইউরোপ। রয়্যাল নেস্ট, পাশ্চাত্যের একটা বাসার মতো, মানে প্রতীচ্যের স্টাইলে, পুরো ইউরোপীয় স্টাইলে সেই বাড়ির ভেতরের আদব কায়দা। কিন্তু নিবেদিতারা তো ওইগুলো দেখে দেখে ছোটোর থেকে বড়, বলছেন ওটা তো একটু বাসার মতো। রয়্যাল বলছেন, রাজকীয় বলছেন, টুক করে তার সাথে একটা আয়রনি কথা জুড়ে দিয়েছেন, নেস্ট, পাখির বাসা। সুতরাং নিবেদিতা চিরদিন ভারতের মহিমা, ভারতের কৃষ্টি, ভারতের শিল্পকলাকেই সর্বাধিক স্থান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, বিকজ she got this heritage from her guru স্বামী বিবেকানন্দা। স্বামীজির কাছ থেকে উত্তরাধিকার সূত্রে তিনি ভারতবর্ষকে পেয়েছিলেন। তা যাই হোক, একটা ঘটনা বলি। একদিন রবীন্দ্রনাথ এসছেন নিবেদিতার বোসপাড়া লেনের বাড়িতে। দুজনের মধ্যে দর্শন নিয়ে খুব গভীর একটা আলোচনা চলছে। ঠিক সেই সময় খবর এলো বেলুড় মঠ থেকে যে স্বামীজি নিবেদিতাকে ডাকছেন। কথাটা কানে শোনা মাত্রই, লিজেল রেমোর দ্য ডেডিকেটেড বইয়ে আপনারা পাবেন ঘটনাগুলো। বলছেন কথাটা কানে শোনা মাত্রই নিবেদিতার মুখের ভাব একেবারে বদলে গেল। অনন্তের এক উজ্জ্বল আলোক উদ্ভাসিত হলো তার মুখে। তিনি নিজেকে আর কিছুতে স্থির রাখতে পারলেন না। রবীন্দ্রনাথ একটু আগে যে প্রখর, তীক্ষ্ণ, শানিত, বুদ্ধিমতী এক প্রজ্ঞা নারীর রূপকে দর্শন করছিলেন, শ্রদ্ধার বিনিময় করছিলেন, তিনি হতবাক নিবেদিতার এই পরিবর্তনে। তিনি আয়ারল্যান্ডের মানুষ তো, ওরা বিদেশি নেই, মন আর মুখ খুব এক রাখে। আমরা কি করব, সার দেখেছেন যাকে, যা মুখে কেমন আছেন, আচ্ছা ভালো আছেন বলেই যাব, কিন্তু ভালো বলতে একটু ইচ্ছে করছে না, তবুও বলে যাব। উনি তৎক্ষণাৎ বললেন, মিস্টার টেগোর, স্বামীজি আমাকে মঠে ডেকেছে, তার আশীর্বাদ আমাকে অনুক্ষণ ঘিরে আছে। আজকের কথাবার্তা এখানেই থাক, আমি আলোচনাতে একটু মন দিতে পারছি না, আমাকে মঠে যেতে হবে। রবীন্দ্রনাথ একদম বাকরুদ্ধ হয়ে গেছেন, আর কিছু বলার নেই, পরিষ্কার বোঝাই যাচ্ছে আপনি আসুন তাহলে। মানে তারপরেই রবীন্দ্রনাথ বলছেন, এইরকম গুরুগত প্রাণা, এইরকম সেবিকা, নিবেদনের এইরকম ভক্তি, সত্যি শ্রদ্ধায় মাথা নত হয়। আরেকটি ঘটনা, জগদীশচন্দ্র ভট্টাচার্যের অনুলিখিত আমাদের ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের স্মৃতি সিন্ধুকে এই ঘটনাটা রয়েছে। ঘটনাটা খুবই অনেকটাই কাছাকাছি, শুধু ঘটনাটা একটু পরিবর্তন আছে। বলছেন একদিন বোসপাড়া লেনের বাড়িতে রবীন্দ্রনাথ এসছেন, নিবেদিতা আর রবীন্দ্রনাথের মধ্যে খুব একটি জোরালো আলোচনা নিয়ে তর্ক বিতর্ক একেবারে উচ্চঙ্গে উঠেছে, একেবারে সর্বোচ্চ শিখরে তখন যুক্তিতর্কের বন্যা বইছে। এমন সময় সেদিন বোধহয় ডাকের দিন ছিল, ডাকে মেল ডে, চিঠি এসছে। চিঠিগুলো পরপর নিবেদিতা কথা বলছেন, আলোচনা করছেন এবং একটার পর একটা গুছিয়ে গুছিয়ে টেবিলে রাখছেন। সেই চিঠির মধ্যে উনি একটা চিঠি পেলেন। কার বলুন তো? স্বামীজি, ঠিক বলেছে। সেই চিঠিগুলোর মধ্যে তার গুরুর একটি পত্র দেখলেন। চিঠিটি তিনি তৎক্ষণাৎ তার জামার মধ্যে রেখে দিলেন। তারপরে আবার কথা চলছে রবীন্দ্রনাথের সাথে, কিন্তু রবীন্দ্রনাথ দেখছেন এতটুকু মন নেই।
ভীষণ অস্থিরতা চোখ মুখের মধ্যে, যেরকম আমাদের একটা খুব কাজ থাকলে একটা ব্যস্ততা থাকে না, অদ্ভুত ছটপটানি। তারপরেই বলছেন, মিস্টার টেগোর, আমার গুরুদেবের একটি পত্র এসেছে, আমার মন তাতে পূর্ণ হয়ে আছে, পরিপূর্ণ মন তাতে, আমি আর আলোচনায় মন দিতে পারছি না। আমি চাই একটু একান্তে নিভৃতে আমার গুরুর পত্রটি পাঠ করতে। আজকের মতো আলোচনা এখানেই স্থগিত থাক। এত অকপট, এত স্পষ্ট, তারই সাথে এতটাই গুরুর প্রতি অনুগতা। যোগ্যতার নাম নিবেদিতা, who offered to the feet of the mother, the feet of the Lord, যাকে ঈশ্বরের চরণে সমর্পণ করেছেন নিবেদিত স্বামীজি। যোগ্যতার শিষ্যা, যোগ্যতার ভক্তি, এরম গুরু ভক্তি ভাবা যায় না। আর একটা ঘটনার কথা মনে পড়ছে, কিভাবে তিনি শুধু তার গুরুর প্রতি এই ভক্তিকে সীমাবদ্ধ রাখেননি। 15ই মে 1899 বলছেন, yesterday was Mr. দেবেন্দ্রনাথ টেগোর's birthday. গতকাল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস ছিল। I took a branch of Dakshineshwar bow tree with Swami's pranam. কল্পনা করতে পারছেন, আমি তো অজ্ঞান হয়ে পড়ে যাব। জন্মদিনের দিন যদি কেউ দক্ষিণেশ্বরের বটবৃক্ষের একটি ডাল নিয়ে উপস্থিত হয়, জন্মদিনের দিন একে ওদিকে পোলাও, কাবাব, কোপ্তা, কী যে কী হচ্ছে, ঠাকুরবাড়ির জন্মদিন মানে কুল কিনারা পাওয়া যাবে না। যতখানি জন্মদিনের রসনা থাকবে ততখানি মনের মধ্যে আমার জিনিসপত্রেরও বাসনা থাকবে। যে যদি আমি একটা ডিনার সেট নাই বা পাই, নিদেন পক্ষে অন্তত একটা ছোটোখাটো হলেও আমার কাজ চলে যাবে, এরকম একটা না হয় ফোনই গিফট পেলাম। কিন্তু সেখানে একটা বটবৃক্ষের ডাল, মানে মাথা ঘুরে পড়ে যাবার মতো অবস্থা। কিন্তু যদি আমি একটু গভীরে প্রবেশ করি, অধ্যাত্ম জগতের গভীরে প্রবেশ করি, দক্ষিণেশ্বর কার স্থান বলুন তো? হ্যাঁ, সাধক শ্রীরামকৃষ্ণদেবের সাধন পীঠ, লীলাক্ষেত্র, পবিত্র সেই ভূমি, পবিত্র সেই রজ। কাশিতে যেতে লাগে না দক্ষিণেশ্বরে পৌঁছে গেলে, ওইখানে গিয়ে 3 দিন দাঁড়িয়ে থাকলেই জীবন মুক্ত। এমনি আমি অনন্তের কাছে পৌঁছে যাব যদি দক্ষিণেশ্বরে ঠাকুরের ওই ঘরের সামনেই দাঁড়িয়ে থাকি গিয়ে। কতখানি আমরা তো না হয় এদেশের মানুষ, আমরা এদেশের প্রথা, রীতি নীতি এগুলো আমরা জানি, পরিচিত এই সংস্কৃতির সাথে। তাহলে স্বামীজির কাছ থেকে তিনি কি বিপুল অঙ্কের শিক্ষা অর্জন করেছিলেন, বা স্বামীজির মধ্যেই ঠাকুরের রূপকে প্রতিভাত হতে দেখেছিলেন। বারংবার সকলেই বলতেন, স্বামীজিই তো ঠাকুর। তার গুরুভ্রাতারাও বলেছেন এইভাবে। তার মানে কি ভক্তির রূপ তিনি স্বামীজির মধ্যে নিশ্চয়ই তার গুরুর প্রতি দেখেছিলেন। যে নিবেদিতা মনে করেছেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বৃদ্ধ, তখন 99 মানে ওনার 1815-তে জন্ম, ওই 84 এরকম কিছু, 84 হয়তো তার বয়স হবে আর কি, যাচ্ছে বয়সটা 80-র ঊর্ধ্বে। এই বৃদ্ধ মানুষটিকে পৃথিবীর সবথেকে বড় আশীর্বাদ নিবেদিতা মনে করেছেন দেওয়া উচিত। সেটি হচ্ছে দক্ষিণেশ্বরে বটবৃক্ষের একটি শাখা। যদি তার আয়ু আরেকটু বাড়ে, যদি ঠাকুরের কৃপায় তিনি রোগমুক্ত থেকে আরও সুদীর্ঘ জীবন লাভ করেন, তাহলে কতখানি তার অচলা ভক্তি, নিষ্ঠা, গভীর প্রেম, ত্যাগ, তপস্যা। যতই নারীকে দেখি আমি ওই জন্যে বলা বন্ধ করে দিয়েছি, এখন আর বলতে চাই না। কি বলবো, কাকে বলবো, কোন ভাষা দিয়ে বলবো? সেই যোগ্যতা কি আমরা অর্জন করেছি? আমি একটা মাইক নিয়ে বসে গেলাম বলতে, খানিকক্ষণ বাদে উঠবো, 1 গ্লাস জল খাবো, চলে যাব। আমি কি সেই জায়গাটা অর্জন করেছি? সেই ত্যাগ,
সেই তিতিক্ষা, সেই প্রেম, সেই তপস্যা, সে কি আমার মধ্যে আছে যে আমি দেবীর কথা বলবো? দেবীর কথা দেবী স্বরূপিণী বলতে পারে, আমরা পারি না, কোনো যোগ্যতাই নেই আমাদের। এরপরে আমরা দেখতে পাচ্ছি মিস ম্যাকলাউডের কথা আপনাদেরকে আমি বলছিলাম, তার কথাটা আজকে একটু বলবো, কারণ ম্যাকলাউডেরও গভীর ভূমিকা রয়েছে, অন্তহীন তার সহায়তা রয়েছে এই বেলুড় মঠকে দাঁড় করাতে গিয়ে। সারা বুল, মিসেস সারা বুল, ম্যাকলাউড, আমরা এদের কথা খুব একটা বলি না, সময় পাই না, ঠাকুর, মা, স্বামীজি, সিস্টার, এদের কথা বলতে বলতেই সময়টা চলে যায়। কিন্তু কী যে তাদের গুরুত্ব, তাদের মহিমা, তাও একটু শোনা আমাদের দরকার। কেন ম্যাকলাউডকে অকপটে নিবেদিতা এই রকম সমস্ত পত্র লিখতে পারতেন, মাই ওন ডার্লিং ইউম বলে, যে আমার প্রিয়তমা ইউম। 1922 সাল, ম্যাকলাউডের জন্ম 1958 সালে। 22 মানে 64, 64, 8×4=12, তাই তো? 64 বছর বয়স তখন ম্যাকলাউডের। বেশ কিছুটা প্রবীণ হয়েছেন তিনি। বেলুড় মঠের গেস্ট হাউসে অতিথি ম্যাকলাউড এসে প্রায় যখনই ভারতবর্ষে আসতেন, বেলুড় মঠে তার নিজস্ব কক্ষ থাকতো, সেখানে তিনি, এখনও আমরা ম্যাকলাউড হাউস বলি, এসব গেস্ট হাউসগুলো রয়েছে পরপর নাম দেওয়া, তিনি সেখানে অবস্থান করছেন। যেই তাকে দেখতো বলতো, আমাদের একটু স্বামীজির কথা বলুন না। তিনি তো স্বামীজির সঙ্গ করেছেন, সুতরাং মঠের তরুণ নবীন সন্ন্যাসীদের সর্বদা অনুপ্রাণিত করতেন স্বামীজির কথা বলে তিনি। এবং তিনি স্বামীজির ভাবে এতটাই আবিষ্ট এবং অনুরঞ্জিত থাকতেন যে তার বোনঝি অ্যালবার্টা একবার ম্যাকলাউডের প্রসঙ্গে বলছেন, she was not the disciple of Swamiji, she was him. তিনি তো স্বামীজির শিষ্যা নন, তিনি তো স্বামীজি। তার মধ্যে সবথেকে বেশি স্বামীজিকে দেখা যায়। সেই বিশ্বাস, সেই ভক্তি, সেই শ্রদ্ধা তারা প্রকাশ করতে পেরেছিলেন। আমরা চর্চাটাও করার সময় পাই না, তারা চর্যা করে গেছেন, জীবন চর্যা, জীবনটাকে যাপন করেছেন সেইভাবে যে পথ দিয়ে তাদের স্বামীজি মার্গ দেখিয়ে গেছেন। তাই তাকে নবীন সন্ন্যাসীরা বললেন, একটু স্বামীজির কথা বলুন আজ। সেদিন ম্যাকলাউড খুব একটা অন্য মেজাজে রয়েছেন, বললেন, খুব সাবলীল সুললিত তার বিশুদ্ধ ইংরেজি উচ্চারণের কণ্ঠস্বর, যা তিনি বললেন স্বামী নির্লেপানন্দজি, তখন তিনি তরুণ নবীন সন্ন্যাসী, তিনি সেগুলো লিপিবদ্ধ করে নিলেন, রেকর্ড করে রাখলেন। রেকর্ড মানে ভয়েস রেকর্ড নয়, তখন তো এসব ছিল না, খাতাতে লিখছে। তিনি বলছেন, ম্যাকলাউড আর কি, হ্যাভ ফেথ ইন ইয়োর সেলফ, হ্যাভ সেলফ কনফিডেন্স অ্যান্ড লিভ দ্য রেস্ট। আত্মবিশ্বাস হও, সাহস অবলম্বন করো, আর বাকি সব যা আছে সব ছুঁড়ে ফেলে দাও। পিপল সে রাইট সামথিং অ্যাবাউট হিম, আই সে আই এম নট এ রাইটার, হোয়াট উইল আই রাইট? ইফ আই রাইট এনিথিং ইট উইল ফল শর্ট অফ হিম, শর্ট অফ দ্য রিয়েলিটি। আমি তো লেখিকা নই, আমি কি লিখবো স্বামীজিকে নিয়ে? স্বামীজিকে নিয়ে লিখতে কেই বা পারে, পাগল নাকি? যা লিখবো সবই ভুলভাল হবে তার জীবনের কাছে। তার যে এক পর্বত সমান, হিমালয় সমান যে ব্যক্তিত্ব, তাকে কলমে তুলে ধরবো? বলছেন, হু ক্যান ক্যাপচার হিম ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট? সাদা কালো কাগজে স্বামীজিকে তুলে ধরবে এত সোজা কেউ পেরেছে? বাট ইফ ইউ want to know about him, just see the living person,
where he has manifested. Within the living person he is manifested most. অর্থাৎ যে জীবন্ত প্রাণ দেখছো তাদের মধ্যে, মানুষের মধ্যে স্বামীজি বেঁচে আছেন। স্বামীজি বইয়ের পৃষ্ঠায় নেই। স্বামীজিকে খুঁজতে গেলে বলছে, ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড হিম, জাস্ট লুক ইন্টু আ লাইফ অফ আ পারসন, লুক দোজ হুম হি হ্যাজ ট্রেন্ড। তাদেরকে দেখো যাদের স্বামীজি নিজে তৈরি করে গেছেন, প্রশিক্ষিত করে গেছেন। কী অপরূপ কথা! এ কথা আমরা শুনেছি কখনো? কতখানি বলিষ্ঠতা থাকলে, কতখানি ভক্তি থাকলে এই রকম কথা, এরকম দৃঢ়তার সাথে, আত্মবিশ্বাসের সাথে কথা বলা যায়। বলছেন স্বামীজিকে, থ্রো অ্যাওয়ে ইয়োর বুকস, ছুঁড়ে ফেলে দাও। কি বই দেখাবে আমাকে? বইয়ের মধ্যে কি আছে? মানুষের মধ্যে দেখো, নিজেকে তৈরি করো যদি স্বামীজিকে দেখতে চাও। তারপরে বলছেন, ইফ ইউ ওয়ান্ট টু পারসু, কাম, আই উইল টেল ইউ অ্যাবাউট হিম। ইয়েস, সার্টেনলি আই উইল টেল ইউ। লিসেন, তাকে যদি সত্যিই তোমরা অনুসরণ করতে চাও, অনুধাবন করতে চাও, এসো আমার কাছে, আমি তোমাদেরকে বলছি। এইবার আসল কথা শুরু করলেন। প্রথমেই বললেন, একদম চমকে দেবার মতো কথা বলেন। আমি যখন প্রথমে পড়ছি বইটার নাম ট্যান্টিন, দ্য লাইফ অফ ম্যাকলাউড। আমি ভাবছি আমি ভুলভাল পড়ছি না তো ইংরেজিগুলো, আবার পড়তে বসেছি। লিখছেন, I am not his disciple. I do not regard him as my guru. He is my friend. আমি তো তাকে গুরু বলে মনেই করি না, সেরকম শ্রদ্ধা ভক্তিও করি না। তিনি আমার সখা, আমার বন্ধু, প্রাণের বন্ধু। তারপরেই বলছেন, টুডে বাই হিজ গ্রেস, তারই আশীর্বাদে আই অ্যাম আ বেটার খ্রিশ্চান। শুধুমাত্র তার আশীর্বাদে, দম্ভের সাথে, অহংকারের সাথে বলছেন, গর্বের সাথে, হ্যাঁ আমি হিন্দু নই, আমি খ্রিশ্চান, আরও বেটার খ্রিস্টান, আরও উন্নত মানের খ্রিস্টান হয়েছি। কার কৃপায় জানো? শুধুমাত্র স্বামীজি। অল অফ মাই কম্পানিয়ন্স বিকেম হিন্দু। সকল বন্ধুরাই হলেন, সবাই হিন্দু হয়েছিলেন। আই সেড, স্বামী ও শ্যাল আই বি? আমার সব বন্ধুরাই তো হিন্দু হয়ে গেল, আমি কি হব তাহলে? আমি কি করব? হি স্টেড in me, in my face, and in a firm deep voice he said, be yourself. স্বামীজি আমার মুখপানে তাকালেন, খুব বলিষ্ঠ, সুগম্ভীর, দৃঢ় কণ্ঠস্বরে বললেন, তুমি নিজের মতো হয়ে ওঠো, be yourself. Is there any way to put that tone of voice in a book? এমন কোনো পন্থা বা উপায় আছে বলতে পারো? আমি কিভাবে সেদিন স্বামীজি আমাকে যেভাবে ওই কথাগুলো বলেছিলেন, সেই কণ্ঠস্বরের স্বরভঙ্গিমাকে আমি বইয়ের মধ্যে ধরে রাখতে পারবো? নো, there is no way. কোনো উপায় নেই। স্বামীজিকে বইয়ে পড়ে জানা যাবে না। তিনি বলতে চাইছেন, স্বামীজিকে উপলব্ধি করো, সাধনা করো, মানুষের মধ্যে খোঁজো, আর নিজের জীবনটাকে স্বামীজির মতোই করে তোলার চেষ্টা করো। এরপরে আরও কথা বললেন, সাংঘাতিক কথাগুলো বললেন। বলেন, ইউ সি, তোমরা দেখতেই পাচ্ছ, অ্যাজ বিবেকানন্দ ইজ ট্রু, আই অ্যাম ট্রু। যদি স্বামীজি সত্য হন, তোমরা তাহলে আমাকেও সত্য বলে জানবে। যেমন চাপে ফেলছে এইবার দেখুন, ইফ স্বামীজি ইজ ট্রু, আই অ্যাম ট্রু। সো হি কেম অ্যাজ আই কেম, অ্যান্ড আই কেম অ্যাজ হি কেম। তিনি কেন এসেছিলেন? আমার জন্য। আমি এসেছিলাম। আর আমি এসেছি কেন? তিনি আসবেন বলে। দেন
স্ল্যাপ অন দ্য ব্যাক অফ স্বামী নির্লেপানন্দজি, পিঠে একটা চাপড় মেরে, বাচ্চা তো, তরুণ সন্ন্যাসী তারা, চাপড় মেরে বলছেন, ইউ, মি, উই আর অল ইকুয়ালি ট্রু। আমরা সকলেই এক, সকলেই সত্য যেন। ক্যান ইউ ফিল দিস? এটা কি তুমি উপলব্ধি করো? তারপরে বলছেন, অলওয়েজ ফিল দ্যাট ইউ আর দ্য চিলড্রেন অফ স্বামীজি। ইউ অল আর দ্য চিলড্রেন অফ স্বামীজি। তোমরা সকলেই স্বামীজির সন্তান। গ্লোরি টু বিবেকানন্দ, ভিক্টরি টু বিবেকানন্দ, জয়তু স্বামীজি। স্বামীজির বন্দনা করো। অর্থাৎ কি বলছেন, পুরো কথাগুলোর মধ্যে দিয়ে যদি কথাটা, সার কথাটা উঠে আসে, স্বামীজি যদি সত্য হন, আমিও সত্য। স্বামীজি কার জন্য এসছেন? মানুষের জন্য, আমাদের জন্য এসছেন। সেই ঠাকুরের কথাটা মনে পড়ে। বৈষ্ণব ধর্মে বলা হয়েছিল, তিনটে কথার মধ্যে কোন কথাটায় ঠাকুর রেগে গিয়েছিলেন বলুন তো মা? ভুলে গেছে। জীবে, জীবে দয়া। ঠাকুর ফোঁস করে উঠলেন, দুঃশালা, তুই কে দয়া করার? আমরা একটা গাছের পাতা তৈরি করতে পারি না, আমরা মানুষকে দয়া করব, তাই তো? জীবে সেবা। স্বামীজি বলেছিলেন ইউরেকা, পৃথিবীকে শোনাবো। আর কেউ বুঝতে পারেনি, স্বামীজি কিন্তু বুঝেছিলেন। বলেছিলেন শিবজ্ঞানী জীবসেবা। একই কথা ম্যাকলাউড বললেন, ইফ স্বামীজি ইজ ট্রু, আই অ্যাম ট্রু। তোমরা কি করবে দেখো, স্বামীজি সত্য কিনা বলো। স্বামীজি ইজ নট অনলি ক্যাপচার্ড ইন এ ফ্রেম। আমি স্বামীজিকে ফ্রেমের মধ্যে দেখি না। স্বামীজি ফ্রেমে বন্দি কোনো ছবি নন। হি ইজ আ লিভিং ফায়ার, ইজ দ্য লিভিং সান, জ্বলন্ত অগ্নিকুণ্ড। সে হচ্ছেন স্বামীজি। সুতরাং স্বামীজিকে যদি সত্যিই জানতে চাও, জীবনটাকে তার মতো করে যাপন করার চেষ্টা করো। তার মতো করে, তার মতো করে। তার থেকেও বড় কথা নিবেদিতা বলেছেন, স্বামীজিকে পড়ো। আরও বড় কথা বলেন, বাট ডোন্ট বাউন্ড ইয়োরসেলফ, নিজেকে সীমাবদ্ধ করো না। স্বামীজি সীমাবদ্ধতা পছন্দ করতেন না। স্বামীজি কোথাও বন্ধ থাকতে ভালোবাসতেন না। তোমরা আরও উদার হও, চিন্তায় আরও প্রসারিত হও, জগৎকে আরও নতুন নতুন তোমার সৃষ্টির পরিচয় দাও, আরও উদ্ভাবনী শক্তিকে মেলে ধরো, বুঝিয়ে দাও, ইয়েস, মাই হেরিটেজ ইজ স্বামী বিবেকানন্দ। আই অ্যাম দ্য ব্লাড অফ ঠাকুর মা স্বামীজি। আমি তো করবই। আমার মধ্যে নবীনত্ব থাকবে না তো কার মধ্যে থাকবে? আমার পরিবারকে, আমরা পরিবারকে বলতে গেলেই বলি, আমি ওই ব্যানার্জি পরিবারের, আমি ওই মুখার্জি পরিবারের, আমি ওই রায় পরিবারের বলতে থাকি। আমরা একজনও কেউ বলি না আমার পরিবারকে, আমি কার রক্ত। আমি ভগবান শ্রী রামকৃষ্ণদেব, শ্রী শ্রী মা সারদা দেবী, আমার জ্যেষ্ঠ ভ্রাতা স্বামী বিবেকানন্দ, আর আমার জ্যেষ্ঠ ভগিনী সিস্টার নিবেদিতা। তাহলে এই রক্ত আমার দেহে ঘুরছে, আমি এদেরই সৃষ্টি, এই আমার হেরিটেজ। আমি কি করে নিজেকে আর পাঁচজনের সাথে এক করে দিতে পারি? আমার পরিচয় স্বতন্ত্র থাকবে, এ তো অহমিকা নয়। নিশ্চয়ই এ অহমিকা, এ আমার গৌরব যে আমি তাদের রক্ত, আমি তাদের হেরিটেজ। মানুষের আচরণের মধ্যে প্রতি পদক্ষেপের প্রতিটা পলে প্রকাশ করতে হবে নিজেকে যে আমি স্বামীজিরই উত্তরসূরি। সে কথাই ম্যাকলাউড বললেন, ইফ হি ইজ ট্রু, স্বামী বিবেকানন্দ ইজ ট্রু, আই অ্যাম ট্রু। হি কেম অ্যাজ আই কেম, অ্যান্ড আই কেম, হি কেম। তিনি এসেছিলেন তাই আমি, আর আমি কেন? আমার জন্য তিনি। আমরা একে অপরের জন্য এসছি, কোনো মার্সি নেই কোথাও। এখানে আরতি, কোনো বন্দনা নেই। কারণ কেন নেই? তারা একাত্মা, তারা একাত্ম হয়ে আছে। মুন্ডক উপনিষদ, মুন্ডক মানে যার মস্তক টনশিয়ার করা, মণ্ডিত রয়েছে। সন্ন্যাসীদের জন্য যে উপনিষদ তাকে মুন্ডক উপনিষদ বলা হয়। তৃতীয় মুন্ডকের তৃতীয় এবং চতুর্থ সংখ্যক
সেই মন্ত্রে বলা হচ্ছে, নয়মাত্মা প্রবচেন ন লভ্য, ন মিথ্যা ন বহুনা শ্রুতেন, নয়মাত্মা বলহীন লভ্য, ন চ প্রমদাত্ত পশু বপ্পলিঙ্গা, ইয়া বিদ্যান ইয়ততি তস্য এষ আত্মা ব্রহ্মধাম বিশতে। এই যে এতক্ষণ আমরা যে কথাগুলো শুনলাম, উপনিষদ কি বলছে? মুন্ডক উপনিষদে আত্মাকে বহু শাস্ত্র অভ্যাস করলেও হবে না, প্রচুর বিদ্যা, বুদ্ধি, মেধা, শ্রুতি, কাপুরুষতা, ভীরুতা, বলহীনতা আর প্রমাদাত মানে লৌকিক বস্তুতে আসক্তি, এই যে আমাদের লৌকিক জগতের প্রতি যে তীব্র আসক্তি, মোহ রয়েছে, আর যে অলিঙ্গাত সন্ন্যাস রহিত, অর্থাৎ যে আমাদের যে কামুক জীবনযাপন সব রয়েছে, এসবের মধ্যে দিয়ে ব্রহ্মে আত্মার প্রবেশ হয় না। এসো আত্মা ব্রহ্মধাম বিশতে, ব্রহ্মধামে যদি আত্মাকে প্রবেশ করাতে হয় তাহলে চাই অপার ভক্তি, অপাপবিদ্ধতা, নিষ্কলুষতা, আর মায়ের চরণে বারংবার বলা, মা আমি তোমার সন্তান, আমি জগতের কিছু জানি না, আমি জানি তুমি মা, আমি তোমার কন্যা। মাকে যেমন মেয়ে আশ্রয় দেয় বড় হয়ে গেলে, মেয়ে তখন, মা তো ছোট হয়ে যায়, আমার একটি মা আছেন, বয়স হয়ে গেছেন, বারবার ফোন করেন কখন আসবি, এখন ছোট হয়ে গেছেন তিনি আমার কাছে। তেমনি মারাও, আবার মেয়েও মাঝে মাঝে ছোট হয়, কোথাও দুঃখ পেলে, মনটা খারাপ হলে চুপ করে গিয়ে মায়ের কাছে বসলে মা তখন হাত বোলায়, হ্যাঁ রে কী হয়েছে, তাই তো? সেই জন্য আমাদের সামনে বিশ্বজননী আছেন। উই অল আর ইন দ্য গার্মেন্টস অফ ম্যান, আমরা সকলেই মানুষের পোশাকে এসছি মা, মানুষের আচ্ছাদনে এসছি পৃথিবীতে তোমার আশীর্বাদে, বাট উই মাস্ট হ্যাভ আওয়ার স্যালভেশন অ্যাট দ্য ফিট অফ হোলি মাদার। আমাদের মুক্তির একমাত্র চিরন্তন আস্তানা হচ্ছে শ্রী শ্রী মায়ের পাদপদ্ম, সেখানেই আমাদের মুক্তি লাভ করতে হবে। ছোট্ট একটা কথা দিয়ে আমি শেষ করব। স্বামীজি লন্ডন শহরে আছেন, 1896 সালের মার্চ এপ্রিল মাস যাচ্ছে, প্রায়ই ওনার বক্তৃতা চলে। সেদিন উনি 8টার দিকে বক্তৃতা দিতে যাচ্ছেন, সন্ধ্যাকালে, সান্ধ্যকালে একটু কি হতো, ভদ্রলোকেদের সংখ্যা বেশি থাকতো মহিলাদের তুলনায়, রাতের দিক হয়ে যেত তো। তা সেদিন স্বামীজি একটা ভক্তিমূলক গল্প বললেন। স্বামীজি ভীষণ আধ্যাত্মিক গল্প শোনাচ্ছেন, তাদের খুব ইন্সপায়ার্ড করতেন মানুষগুলোকে। তো সেখানে কালা দাদা দই ছোবা একটা গল্পের শেষাংশটা স্বামীজি যখন আসছেন বলছেন, বালকের গুরুমশাই সেই প্রাচীন বৃহৎ তেঁতুল গাছের ছায়ায় বসে আছেন, আর নারদ নারায়ণ নারায়ণ করতে করতে বৈকুণ্ঠের পথে চলেছেন। গুরুমশাই নারদকে দেখে প্রণাম করেছেন। নারদ বলছে, নারায়ণ নারায়ণ তথাস্তু। বলছে, আপনি তো বৈকুণ্ঠে যাচ্ছেন, দয়া করে যদি কবে আমি আমার প্রিয়তম বিষ্ণুর একটু দর্শন পাব বলেন আমাকে। তা বলেন, বেশ ঠিক আছে, আমি বৈকুণ্ঠে গিয়ে জেনে আসব। নারদ গিয়ে যথারীতি জিজ্ঞেস করেছেন। তখন নারায়ণ বলছে, ওকে বলো ওই তেঁতুল গাছের যত পাতা আছে জানেন আপনি, সেই পাতা শেষ হয়ে গেলে ওর বৈকুণ্ঠে আসবে আমার কাছে আর কি। নারদ তো তাই শুনে ভাবছে, এই রে লোকটাকে বলবো গুরুমশাই, উনি তো কষ্ট পাবেন, তেঁতুল গাছের পাতা ভাবলেই হার্ট অ্যাটাক হয়, কোনোভাবেই ফাঁকও কিছু খুঁজে পাওয়া যায় না, গিজগিজ করছে আর কি। তা তখন যেই নারদ এই কথা বলেছেন তিনি তো আনন্দে নৃত্য করতে শুরু করেছেন। বলছেন, আপনি এতটুকু দুঃখ করছেন না, এতটুকু বিমর্ষ নন, আপনি এরমভাবে আনন্দ করছেন। বলছেন, ওই পাতাগুলো শেষ হতে আর কদিন লাগবে, আমি যে নারায়ণকে দর্শন করতে পারবো, এই যে সংবাদ আপনি এনেছেন, ওর কাছে তো এটা কিছুই নয়। নারদ আবার চলে গেছেন নারায়ণের কাছে। নারায়ণ
এত গভীর ভক্তি বিশ্বাস দেখে বলছেন, ওকে বলো 10 জন্ম পরেই ও আমার কাছে আসবে, ওর আর বেশি দিন লাগবে না। সুতরাং এর থেকে আমরা কি শিখছি দেখুন, যদি আমার অচল ভক্তি থাকে, ভগবানও কিন্তু আমার কাছে নত হতে বাধ্য। তিনি তখন আমাকে কোলে নিতে বাধ্য হবেনই হবেন। ঠাকুর বলছেন না, সেই মা বলেছেন না যে ধুলোয় পড়লে আমিই ঝেড়ে তুলব। তাহলে কেন মা আমাদের নেবেন না? আমাদের মধ্যে যদি সেই বিশ্বাস, সেই ভক্তি, সেই ভালোবাসা থাকে যে জীবনের শেষ প্রান্তে এসে যখন নিবেদিতা 1911-র 13ই অক্টোবর সকাল 7টা শুক্রবার দিন জ্যোতিরাজ সূর্যদেব হিমালয়ের গগন আলোক করে উঠেছেন, তিনি বুঝতে পারছেন দ্য টাইম হ্যাজ কাম, yet the boat is sinking, this frail boat is sinking, but yet I shall see the sunrise. আমার ক্ষীণ দেহতরি ডুবে যাচ্ছে ঠিকই, কিন্তু কোন জ্যোতিরাজ, কোন সূর্যোদয় তিনি দেখবেন? তিনি জানছেন আমি চিরতরে I am having my rest in peace at the feet of my Shiva Guru, Swami Vivekananda, the blessed and beloved master of Ramakrishna Mott and Mission. Jai Ma, Jai Swami, Jai Sister.